ছাদের ফুরফুরে হাওয়ায় কখন যে বৌদি ঘুমিয়ে গেছে টের পাইনি। আমি কি করি, একবার ভাবছি ডাকব, আবার ভাবছি না থাক। আমিও বসেই রইলাম, আমারও খুব ঘুম পাচ্ছে। এবার বৌদি ঘুমের মধ্যে আমার দিকে কাত মাথা রেখে ঘুমাচ্ছে। কিন্তু তার পরের মুহূর্তে হলো বিপত্তি, আমার সজাগ এবার একটু একটু করে জাগতে শুরু করে দিয়েছে। আমিও যা হবে হোক ভেবে একটা হাত রেখে দিলাম। হঠাৎ বৌদি একটু নড়ে উঠল। তারপর বৌদি যা বলল তা শুনলে তোমাদের পানি চলে আসবে, তাই গল্পটি শুরু থেকে শেষ অবধি শোনার অনুরোধ রইল। আজ বলবো এই গল্পের দ্বিতীয় পর্ব। তাহলে চল আজকের ভিডিও শুরু করি। পরের দিন মলে গিয়ে কয়েকটি জামা প্যান্ট টি শার্ট কিছু খাবার কিনে বৌদির বাড়ি গিয়ে দেখি ওরাও সমস্ত কিছু গুছিয়ে মোটামুটি রেডি। পরের দিন অনেক সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম একটা ট্রেন ধরে কলকাতা, তারপরে অন্য ট্রেন হাওড়া থেকে। আমি একটা হুইল চেয়ার নিয়ে দাদাকে তার মধ্যে বসালাম। বৌদিকে বললাম আমি দাদাকে প্ল্যাটফর্মে রেখে আসছি, তোমরা এখানে একটু বসো, আমি ফিরে এসে ব্যাগগুলো নিয়ে যাব, কিন্তু শিবু আমাদের সাথে যাবেই। ও আমাদের সাথে গেল আর বৌদি দুটো ট্রলি ব্যাগ নিয়ে বসল। আমি দাদা আর শিবুকে প্ল্যাটফর্মে রেখে বৌদিকে আনতে যাব, ঠিক সেই সময় দাদা আমাকে বললেন তোমার খুব কষ্ট হচ্ছে না? আমি বললাম আরে না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমি চলে এলাম, এসে বৌদিকে বললাম চলো তোমাকে নিয়ে যাই। বৌদি আমাকে বলল আমার বাথরুম পেয়েছে। আমি বললাম ওই দেখ ওইখানে মেয়েদের বাথরুম, যাও আমি দাঁড়াচ্ছি। বৌদি বলল না আমি যাব না ওখানে, তুমি চলো আমার সঙ্গে। আমি বললাম কি মুশকিল, আমাকে কি ভেতরে যেতে দেবে? বৌদি বলল তাহলে তো একটু ভালো জায়গা যেতে হলে সময় লাগবে। বৌদি দাদাকে ফোন করল, দাদাকে বলল বাথরুম যাব, একটু টাইম লাগবে। আমি বৌদিকে নিয়ে দোতলায় এক ওয়েটিং রুম এ চলে গেলাম। আমাদের ভাগ্য ভালো যে ওখানে মাত্র 3 জন ছিল। ওদেরও ট্রেনের টাইম হয়ে গেছিল বলে তারাও যাচ্ছিল। আমি ব্যাগ রেখে বৌদিকে যেতে বললাম। বৌদি আমাকে তার মোবাইল ফোন আর ভ্যানিটি ব্যাগটা দিয়ে বাথরুমের দরজার কাছে গিয়ে পিছন ফিরে আমাকে ভেতরে আসতে বলে ঢুকে গেল। আমি এদিক ওদিক তাকিয়ে দেখি কেউ কোথাও নেই। আমিও বাথরুমের দরজা খুলে ভেতরে চলে গেলাম। বৌদি তখনও দাঁড়িয়ে আছে। আমি যেতেই দরজার ছিটকিনি লাগিয়ে আমাকে বলল তোমার হাতটা দাও। আমি হাতটা এগিয়ে দিতে হাতটা ধরে ওখানে রাখল। আর সঙ্গে সঙ্গে আমি অবাক হয়ে গেলাম। আর এদিকে আমার যায় যায় অবস্থা, এক তো ভয় আর অন্যদিকে বৌদির অসাধারণ প্রতিভা। আমি পুরোপুরি স্বর্গে। এরপর দুজনেই ওয়াশ টেবিল এ হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে বের হলাম। এবার আমরা গল্প করতে করতে চললাম প্ল্যাটফর্মের দিকে। কিছুটা এসে বৌদি বলল আমি কিছু খাবো, এই যে একটু আগে খেলে আসতো একটা রোল, আবার খাবে? বৌদি বলল হম। আমি বললাম আচ্ছা দাঁড়াও আসছি বলে ফুড প্লাজা থেকে একটা রোল কিনে আনলাম, এই নাও। বৌদি বলল আর তুমি? আমি বললাম কেন, ওটা দেবে না একটু? বৌদি খুব খুশি হয়ে বলল চলো যেতে যেতে খাবো। আমি একবার বৌদি একবার রোলটা খেতে খেতে যাচ্ছি আর দেখছি সবাই আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে চলে যাচ্ছে। আমি বললাম বৌদি সবাই কিন্তু আমাদের দিকেই তাকাচ্ছে। বৌদি বলল আরে দেখুক আর যা ভাবে ভাবুক। এসকেলেটরের সামনে এসে বৌদি ট্রলি নিয়ে উপরে উঠে গেল। আমি তার থেকে 5-6টা স্টেপ নিচে। বৌদি পেছনে আমার দিকে তাকিয়ে আমার দিকে হাসছে। আমি তো অবাক, পেছন ফিরে দেখি আমার পেছনে আর কেউ নেই। আমি এরকম প্রথমবার দেখলাম, বাড়িতে বৌদি একরকম আর বাইরে অন্যরকম। আমারও খুব ভালো লাগছে। কিছুক্ষণ পরে আমরা পৌঁছে গেলাম দাদা আর শিবুর কাছে। আমাদের ট্রেন একটু লেট ছিল, তাই দাদা বলল দুপুরের খাবারটা খেয়ে নিতে। বৌদি বলল আমি রোল খেয়েছি, ব্যাস এবার শিবুও খাবে, বায়না ধরেছে। ওর জন্য রোল এনে দিলাম, একটু ওর সাথে খেলাম, মজা করলাম, প্ল্যাটফর্মে পায়চারি করলাম, আরও কত কি টাইম কেটে গেল। আমি দাদাকে ধরে ট্রেন এ তুলে দিলাম, বৌদি সাহায্য করল, সমস্ত লাগেজ তুলে সিটে বসে গেলাম। কিন্তু একটা সমস্যা হলো, দাদা বৌদি শিবু এক জায়গায়, আমার সিট একটু দূরে। বৌদি একটু রাগ করল, অনেক অনুরোধ করেও কোনো লাভ হলো না। যাই হোক, কি আর করা যায়। সব ঠিকঠাক করে আমি আমার সিটে এসে বসলাম। কিছুক্ষণ পরে হঠাৎ আওয়াজ, মনে হলো বৌদির গলা। আমিও গিয়ে দেখি আমাকে ডাকতে যাওয়ার জন্য আসছিল। তখনই ব্যাগের ফিতেতে পা লেগে গিয়ে নিচে পড়ে গেছে, পায়ে খুব জোর লেগেছে আর খুব ব্যথা করছে। আমি গিয়ে কোনো মতে তুলে বৌদির সিট এ বসিয়ে পায়ে হাত দিতেই আরও ব্যথা, মনে হচ্ছে খুব লেগেছে। এরই মধ্যে টিটি ও এসে পড়েছে আর সবাই হুমড়ি খেয়ে পড়েছে ঘটনা দেখার জন্য। সবাইকে সরিয়ে টিটি দেখল কতটা লেগেছে এবং কিভাবে লেগেছে সেটাও বুঝল। এবার বৌদি বলল স্যার আমার হাজবেন্ড অসুস্থ আর আমাদের একটা সিট একটু দূরে, তাই আমি হাজবেন্ডের সাহায্য করতে না পারায় ওর ভাইকে ডাকতে যাচ্ছিলাম। প্লিজ স্যার এখানে একটা জায়গা করে দেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে টিটি একজনকে ওখানে পাঠিয়ে দিল আর আমার সিট হলো বৌদির পাশের সিটে। আমি একটা ব্যান্ডেজ বেঁধে দিলাম বৌদির পায়ে।
আমি নিচে বসে আছি, দাদা ঠিক আমার পেছনের সিটে। বাধা হয়ে গেলে আমি আমার জিনিসগুলো আমার জায়গায় নিয়ে এলাম। ট্রেন চলছে প্রচণ্ড গতিতে। সব মোটামুটি শান্ত হয়ে গেছে, কিন্তু দাদা খুব চিন্তা করছে। এবার কিভাবে সব কিছু হবে, একজন থেকে দুজন পেশেন্ট। বৌদি দাদাকে বলল, আমি বাথরুমে যাব। এবার আরও মুশকিল, কি করে যাবে? বৌদি ঠিক করে দাঁড়াতে পারছে না, আর দাদাও নিয়ে যেতে পারবে না। দাদা আমাকেই বলল, তুমি একটু নিয়ে যাও। বৌদি উঠতে চেষ্টা করল, কিন্তু পারল না। শেষে আমি বাথরুম এর কাছে নিয়ে গেলাম। দরজার সামনে গিয়ে বৌদিকে বললাম, খুব লেগেছে। বৌদি আমার দিকে তাকিয়ে হেসে দিয়ে বলল, পায়ে ব্যাগের ফিতে লেগে গিয়ে পড়েছি, সেটা সত্যি, কিন্তু বাকিটা নাটক। আমি মাথায় হাত রেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছি বৌদির দিকে। বৌদি বাথরুমে ঢুকে পড়ল। কিছুক্ষণ বাদে বেরিয়ে এসে বলল, ধরো নয়তো পড়ে যাব। চলো যাই। এবার কোচের দরজা খুলে ভেতরে যেতেই বৌদি সমস্ত ভারটা আমার উপর ছেড়ে দিল। সিট এ গিয়ে বসলাম। আমি বৌদির পা ধরে তুলে শুইয়ে দিলাম, আর আমি ওই সিটেই পায়ের দিকে বসতে যাব। বৌদি বলল, ওখানে বসো না, এখানে পাশে এসে বসো। দাদাও বলল, তুমি না থাকলে যে কি হতো কে জানে, তুমি এখানে মাঝখানটায় বসো। বৌদি সিটে একটু পিছিয়ে বসল, আর আমি ঠিক বৌদির কাছে বসলাম। এইভাবেই সন্ধে হয়ে গেল। বৌদি আবার একবার বাথরুম যাব। যথারীতি আবার বাথরুমে নিয়ে গেলাম। এক কামরার দরজা বন্ধ করতেই বৌদি বাথরুমে ঢুকে গেল। আমি ট্রেনের দরজা খুলে একটা সিগারেট ধরিয়ে টান দেব জাস্ট, বৌদি বাথরুম থেকে বেরিয়ে এসে সিগারেটটা আমার মুখ থেকে নিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, কি যে খাও এইসব। চোখগুলো ছলছল করে উঠল বৌদির। আমার জীবনের সবচেয়ে কাছে তোমারা তিনজন, আমি সবাইকে ভালোবাসি। আমি ভাবতে থাকি, বৌদি আমাকে অনেক ভালোবাসে। এত টাকা পয়সার মালিক, এত সুন্দর দেখতে, এত ভালো একটা হাসব্যান্ড, সাজানো গোছানো সংসার, একটা ফুটফুটে সন্তান, হ্যাপি ফ্যামিলি বলতে যা বোঝায়। এদিকে ট্রেন চলছে ঝড়ের বেগে, একটার পর একটা স্টেশন পেরিয়ে যাচ্ছে। আমি বাইরের দিকে তাকিয়ে থাকি। এই কয়েকদিনের মধ্যে কত কিছু বদলে গেল। আমি কখনো ভাবিনি এই রকমের একটা নতুন অভিজ্ঞতা আমার জীবনে আসবে। আমিও বৌদিকে খুব ভালোবেসে ফেলেছি। কারণ সে এত ভালো যে ভালো না বেসে থাকা যায় না। এত সুন্দর করে কথা বলে, আর সবসময় মুখে হাসি, মুখটাই হাসি হাসি। হাওয়ায় চুলগুলো বৌদির মুখের উপর এসে পড়ছে, যেন মুখটা আরও সুন্দর করে দিয়েছে। চুলগুলো আস্তে করে সরিয়ে দিয়ে ভেতরে চললাম। এদিকে দাদাকে ও একবার একটু সাহায্য করে দিলাম বাথরুমে যাওয়ার জন্য। এবার রাতের খাবার খেয়ে বৌদি দাদাকে মেডিসিন দিয়ে শুয়ে পড়তে বলল, কারণ ওতে ঘুমের ওষুধ আছে। কিছুক্ষণ পরে এসে দেখি বৌদি শুয়ে শুয়ে মোবাইল দেখছে, দাদা আর শিবু ঘুমিয়ে পড়েছে। আমি জানালার দিকে পর্দাটা ঠিক করে বৌদিকে বললাম, তোমার চাদরটা আমাকে দাও, তুমি ঘুমিয়ে পড়ো, আমি জেগে আছি। বৌদি উঠে কম্বল পেতে বালিশ নিয়ে মোবাইল দেখছে। কিছুক্ষণ পরে দেখি মোবাইলটা মুখের উপর রেখে বৌদি ঘুমিয়ে গেছে। সত্যি বৌদি কেমন জানি কি যে সব করে না, কখনো কখনো সত্যি ভাবতে অবাক লাগে, এসব শুধু আমার জন্য, তাও বুঝি। আমি একটু বৌদির চাদরটা ঠিক করে দিয়ে মোবাইলটা মুখের উপর নিয়ে, একটা লাইট জ্বলছিল সেটা অফ করে দিলাম। অনেকক্ষণ মোবাইল দেখার পরে মনে হলো একটু বৌদির মোবাইলটা দেখি, তো আমি গ্যালারিটা খুলে বিভিন্ন সময় তোলা ছবি দেখছি। শিবু আর বৌদিরই বেশি ছবি, খুব ভালো লাগছে ছবিগুলো দেখতে। এক ছেলের মা, তাও ছেলেমানুষই যায়নি, বাচ্চাদের মতো করে সব ছবি তোলা। একবার দেখে নিলাম কেউ জেগে আছে কিনা। দেখলাম সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, আর ট্রেন ঝড়ের গতিতে চলছে। দাদার তো কোনো প্রশ্নই নেই, কারণ ডাক্তার দাদাকে ঘুমের মেডিসিন দিয়েছে। বৌদির দিকে তাকিয়ে দেখি ম্যাডাম নিজেকে গচ্ছিত রেখে ঘুমোচ্ছে। আমিও খুব ক্লান্ত, কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল করিনি। ঘুম ভাঙল ভোরের আলোতে দেখি দাদা এখনো ঘুমিয়ে আছে। আমি জানালার পর্দা একটু সরিয়ে দিতে সকলের প্রথম রোদ বৌদির মুখে পড়ছে। কি সুন্দর লাগছে দেখতে, একদম শিশুদের মতো। ট্রেনের অনেকেই উঠে পড়েছে বলে আমিও বৌদিকে ডাক দিলাম, ওঠো, দেখ সকাল হয়ে গেছে। একবার জানালার দিকে, তারপর দাদার দিকে তাকিয়ে অন্য দিকে পাশ ফিরে আবার ঘুমিয়ে গেল। তারপর অনেকটা সময় পেরল, আমরা টিফিন খেয়ে গল্প করছি। বৌদির পায়ের ব্যথাটা কমেছে। দাদা বলল, তুমি সত্যি আমাদের অনেক উপকার করেছে। বৌদি বলল, তুমি ঘুমিয়ে পড়ার পরে অনেক রাত পর্যন্ত আমার সেবা করেছে বলেই আজ একটুও ব্যথা নেই। রাতে আমি খুব ভালো ঘুমিয়েছি। এইভাবে ছোট ছোট দুষ্টুমি করতে আমাদের গন্তব্য এসে গেল। দাদা বলল, আমাদের কোম্পানি হাসপাতাল বলে দিয়েছে, অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেবে। বৌদি বলল, আমরা সবার শেষে নামব, তাড়াহুড়ো করে কি দরকার। প্ল্যাটফর্মে এসে গাড়ি দাঁড়িয়ে গেল, সবাই নেবে গেল, তারপর আমরা আস্তে আস্তে নামছি। বৌদি বলল, তুমি ওদের দিয়ে এসো, আমি এখানে আছি, পরের বারে আমি যাব। তাই হলো, ওদের প্ল্যাটফর্ম নামিয়ে এসে বৌদিকে বললাম, চলো।
বৌদি তখন জানালার চাদরটা টেনে দিচ্ছিল, আমি এসেছি জেনে আমার কাছে এসে অদ্ভুত আচরণ করতে লাগল। একটু পর বৌদি বলল, তাড়াতাড়ি চলো, ট্রেনটা ছেড়ে দেবে মনে হয়। আমাদের ঝড় অসমাপ্ত থেকে গেল। নিচে নেবে সবাই এক জায়গায় হলাম। অ্যাম্বুলেন্সে ফোন করতে উনি বললেন, আমি তো আপনার জন্য অপেক্ষা করছি। আমি সবাইকে নিয়ে বাইরে অ্যাম্বুলেন্সের কাছে গিয়ে দেখি অ্যাম্বুলেন্স আগে থেকেই ভর্তি, আরও ৩ জন অসুস্থ মানুষ অ্যাম্বুলেন্স এ বসে আছেন। বৌদি বলল, তুমি উঠে যাও অ্যাম্বুলেন্সে, আমি ওদের সাথে একটা গাড়ি নিয়ে আসছি। তাই হলো, আমরা একটা উবের নিয়ে উঠে পড়লাম। বৌদি বলল, শিবু তুই কি সামনে বসবি? শিবু তো খুব খুশি, ও সামনে বসল আর আমরা পেছনে বসলাম। ১ ঘন্টা লাগবে হাসপাতাল যেতে। আমরাও উঠে পড়লাম গাড়িতে। আমাদের ট্রেনটা ৩ ঘন্টা লেট করেছে বলে একটু একটু অন্ধকার হয়ে এসেছে। আমি বৌদির ডান দিকে বসে আছি। আমি সারারাত ঘুমাইনি, তাই আমার খুব ঘুম পাচ্ছে। সেটা বৌদি বুঝতে পেরে আমার দিকে একটু সরে এসে আমাকে বলল, তুমি একটু ঘুমিয়ে নাও। আমি কখন ঘুমিয়ে গেছি জানি না। হঠাৎ ঘুম ভাঙল একটা ট্রাফিক সিগন্যালে। আমি তখন ঘুমাচ্ছি। উঠতে গেলে বৌদি বলল, থাকো, আমার অসুবিধা হচ্ছে না। ওদিকে শিবু সামনের সিটে বসে বসে ঘুমাচ্ছে, ওর সিট বেল্ট বাঁধা। আমি বৌদির দিকে তাকতেই বৌদি আমার মাথায় চুলে হাত বুলিয়ে দিচ্ছে, আর আমি বৌদির মুখেই তাকিয়ে আছি। কিছুক্ষণ পরে আমরা হাসপাতালে পৌঁছে গেলাম। ডাক্তার দেখিয়ে ওই গাড়িতেই আবার চললাম, কিন্তু এবার দাদা আমাদের সাথে গাড়িতে উঠল। সামনের সিট দাদা বসল, বৌদি মাঝে, আর ডান দিকে আমি। কিছুক্ষণ পরে একটা ফ্ল্যাটের নিচে এসে গাড়ি থামল। বৌদি ফোন করল, কাকে বলল, আমরা নিচে একটু আয়। গাড়ি থেকে নেমে দেখি বিশাল বড় একটা ফ্ল্যাট। উপর থেকে 2 জন লোক নেমে এসে ব্যাগগুলো নিয়ে চলে গেল, আর আমরা লিফট এ করে উপরে উঠে ঘরে এলাম। কলিং বেল বাজাতেই একজন বিবাহিতা মহিলা, ঠিক বৌদির মতনই বয়স, এসে আমাদের ভেতরে নিয়ে গেল। বৌদি আমার সাথে মিট করিয়ে দিল। এটা আমার মাস্তুতো বোন অতসী আর ওর বর সঞ্জয়। আর এটা হলো আমার বরের ভাই। পড়াশোনা করেছে, জাস্ট একটা ইন্টারভিউ দিয়েছে, আর শিবুকে পড়ায়। আমি তাহলে দিদি বলেই ডাকি। খুবই সুন্দর দেখতে, একদম বৌদির মতনই, তবে বৌদির থেকে আরও ফর্সা। বৌদির মতনই সব সময় মুখে হাসি। সবাই আনন্দ করতে করতে ভেতরে এলাম। অতসীদি আমায় একটা রুম দেখিয়ে দিল। অসম্ভব সুন্দর দেখতে বাড়িটা। আমি একটু ফ্রেশ হয়ে এলাম, সবাই মিলে গল্প করলাম। রাত তখন 9টা বাজে। বৌদি বলল, ওদের এটা টপ ফ্লোর, এর উপরে খোলা ছাদ রয়েছে, যাও দেখে আসো, খুবই সুন্দর করে সাজানো। বৌদি বলল, চলো আমি নিয়ে যাই। বৌদি আগে আগে সিঁড়িতে যাচ্ছে, আর আমি পেছনে পেছনে আসছি। একদম খোলা আকাশের নিচে এসে দেখি সত্যি কি অপূর্ব এই ছাদটা সাজানো। একপাশে একটা দোলনা, কিছু টবে গাছ লাগানো, আরও কত কি। আমার দারুণ লাগছে জায়গাটা। তারপর আমরা নিচে চলে এলাম। অতসীদি, তোমাদের সাজিয়ে রাখা এই ছাদটা খুবই সুন্দর, আমার খুব ভালো লাগল। অনেকক্ষণ ওখানে টাইম কাটানো যাবে, একটু ও বোর হবে না। এবার সবাই মিলে রাতের খাবার খাওয়া হলো। ট্রেনে সেইভাবে ঘুম হয়নি বলে বৌদি শুয়ে পড়ল, আর আমি দোতলায় একটু টাইম কাটিয়ে আসছি বলে চলে গেলাম। ছাদে গিয়ে দোলনায় বসে বসে দোল খাচ্ছি। আমারও খুব ঘুম পাচ্ছে। আমিও তো গত রাতে একটুও ঘুমাতে পারিনি, চোখ বন্ধ করে আছি, একটু একটু ঘুমিয়েও গেছিলাম। কোনো সময় অতসীদি এসেছে জানি না, একটু আওয়াজ পেতে আমি চোখ খুলে দেখি অতসীদি। কি সুন্দর দেখতে অতসীদিকে, হাতে একটা দামি মোবাইল ফোন। আমি বললাম, ওহ অতসীদি তুমি? অতসীদি বলল, হ্যাঁ, তুমি তো ঘুমিয়ে গেছো, যাও শুয়ে পড় যাও। আমি বললাম, না না, ঘুমোইনি, এই চোখ বন্ধ করে ভাবছি। অতসীদি বলল, তা কি ভাবছো এখানে বসে বসে, বান্ধবীর কথা, নাকি এখানে তোমার ভালো লাগছে না? আমি বললাম, না না, একদমই না, খারাপ লাগবে কেন, সত্যি তোমরা খুব ভালো, আর তোমাদের এই জায়গাটা অসাধারণ। আর আমার কোনো বান্ধবী নেই, আর যে সমস্ত মেয়েরা আছে তারা সবাই ভালো বন্ধু। অতসীদি বলল, তা বললে হয় স্যার, এত সুন্দর চেহারায় বান্ধবী নেই? আমি বললাম, সত্যি সত্যি নেই, আর চেহারায় কি ভালোবাসার মূল আকর্ষণ? মন বলেও তো একটা বস্তু আছে, তাকে বোঝাই কি করে? আমি তো সেভাবে কোনো দিন ভেবে দেখিনি। অতসীদি হাত তালি দিয়ে বলল, তোমার মনের ভাব কয়েকটি কথাতেই বুঝতে পারলাম। তা কি করছো এখন, আই মিন কেরিয়ার, তোমার ব্যাপারে তো কিছু জানাই হলো না। আমি বললাম, এই তো ইন্টারভিউ দিয়ে এলাম, জানি না কি হবে। আর আমার ব্যাপারে জানবার সেরম কিছু নাই, বাবা মা আর আমি এখন থাকি একটা মেশে। আর আমি দাদার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ নই, আমি শিবুকে পড়াই, তার বদলে একটু পারিশ্রমিক পাই। তবে বৌদি বা দাদা কোনোদিন আমাকে ভাইয়ের থেকে কম কিছু ভাবেনি, ওরা খুবই ভালো মানুষ, বিশেষ করে বৌদি। আর বৌদি তোমায় আমার ব্যাপারে মিথ্যা বলেছে। আমার ব্যাপারে সব শুনলে তোমার ব্যাপারে বল শুনি।
অতসীদি বল, কি আর বলব, আমার লাইফটা ওই টিভির ধারাবাহিকের মতো শুরুর দিকে বেশ ভালো, এখন ওই চলছে। বাপের বাড়ি কলকাতায়, এখানে এলাম কম্পিউটার সায়েন্স নিয়ে পড়া হলো না। একটা ছেলের সাথে প্রেম করে শেষে বিয়ে, এখন এখানে সংসার করছি আর একটা কোম্পানিতে চাকরি। সারাদিন ধরে শুধু দৌড়ে বেড়ায়। আর আমার বর, ওর তো সময় নেই বললেই চলে। এই চলছে। অতসীদি বল, এই তোমার ঘুম পাচ্ছে না? আমি বললাম, না না, আমার অনেক রাত পর্যন্ত জেগে থাকার অভ্যাস আছে। অতসীদি বলল, কফি খাবে? আমি বললাম, এত রাতে এটার যদিও অভ্যাস নেই, তাও তুমি যখন বলছো চলতে পারে। অতসীদি চলে গিয়ে দুটো কফি কাপে করে কফি নিয়ে এল। কফি খাচ্ছি আর গল্প করছি দোলনায় বসে বসে। ফুরফুরে হাওয়ায় কখন যে অতসীদি ঘুমিয়ে গেছে টের পাইনি। আমি কি করি, একবার ভাবছি ডাকব, আবার ভাবছি না থাক। আমিও বসেই রইলাম, আমারও খুব ঘুম পাচ্ছে। এবার অতসীদি ঘুমের মধ্যে আমার দিকে কাত মাথা রেখে ঘুমাচ্ছে। কিন্তু তার পরের মুহূর্তে হলো বিপত্তি, আমার সজাগ এবার একটু একটু করে জাগতে শুরু করে দিয়েছে। আমিও যা হবে হোক ভেবে একটা হাত রেখে দিলাম। হঠাৎ অতসীদি একটু নড়ে উঠল, আর আমি সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ঘুমনোর মতো হয়ে গেলাম। আমি বুঝতে পারছি অতসীদি মাথা তুলে এপাশ ওপাশ তাকিয়ে দেখে আমি ঘুমিয়ে গেছি। উঠে নিজের মোবাইল ফোনটা খুঁজে আমাকে ডাকল। আমি কয়েকবার ডাকার পরে উঠলাম। আমি বললাম, 1 মিনিটের মধ্যে ঘুমিয়ে গেছি সরি। অতসীদি বলল, চলো নিচে যাই। নিচে এসে আমরা যে যার মতো রুমে এসে শুয়ে পড়লাম।